সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদৃতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, গণির গড়ে তৃণমূলকে নিশানা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। শনিবার মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর হয়ে প্রচারে এসে তাঁর অভিযোগ, তৃণমূল সরকার স্বৈরাচারী, বাম আমলেও যা হতো এখন বাংলায় তাই হয়। নাম না করে চাঁচলে এদিন তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরকে প্রতারক বলে কটাক্ষ করেন তিনি। বদলে গিয়েছে মালদা উত্তরের রাজনৈতিক পরিস্থিতি। কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলের টিকিটে প্রার্থী মৌসম বেনজির নূর। রাজনৈতিক মহলের দাবি, গণির গড়ে ভোট বাজারে এটাই মমতার সবচেয়ে বড় জয়। সেই কেন্দ্রে শনিবার প্রচারে এলেন কংগ্রেস সভাপতি। এমনকি প্রথম সর্বভারতীয় নেতা হিসেবে বাংলার মাটিতে শুরু করলেন ভোট প্রচার। সকাল থেকে চাঁচল ছিল সরগরম। তার আসার কয়েক ঘন্টা আগে থেকে জনতার হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে যায়। তার চপার ল্যান্ড করার পরেও বিশৃঙ্খলা ছিল। শেষ পর্যন্ত রাজনৈতিক বাধ্যবাধকতাকে মাথায় রেখে মালদার মাটিতে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি। অভিযোগ করলেন স্বৈরাচারী বলে। ওয়াকিবহাল মহলের মতে, গণির গড়ে কংগ্রেসকে চাঙ্গা করতে কংগ্রেস সভাপতিকে এই রাজনৈতিক বাধ্যকতা মানতেই হতো। তাই তৃণমূল নিয়ে যতটা সুর চড়ালেন, তার থেকেও রাহুলের গলা আরো বেশি চড়েছে মোদীকে আক্রমণ করতে গিয়ে। मोदी जी, सबसे पहले एक बात समझिए, गरीबों के घर में चौकीदार नहीं होता है, चौकीदार सिर्फ अमीरों के घर में होता है। একদা রাহুল গান্ধী ঘনিষ্ঠ ছিলেন মালদা উত্তরের মুখ মৌসম বেনজির নূর। জার্সি বদলে এবার তিনি তৃণমূলের প্রার্থী। এদিনের জনসভায় বেনজির আক্রমণ রাহুলেরও। নাম না করেই মৌসমকে প্রতারক বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি। কখনো প্রতারক, কখনো বা গদ্দার। মালদার শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে বারবারই এভাবে আক্রমণ করা হলো মৌসম বেনজির নূরকে। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছে। তাহলে কি এই জায়গাতেই কোনো রকম চিন্তায় পড়েছে কংগ্রেস? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরার সৌমেন দাসের সঙ্গে লিপেশ লালা, সেবক দে শর্মা, উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, মালদা। মৌসম বেনজির নূরের কেন্দ্রে বেনজির ঘটনা। চাঁচলের জনসভা থেকে মৌসমকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর। নাম না করে একদা কংগ্রেস সাংসদকে প্রতারক বললেন কংগ্রেস সভাপতি। পাল্টা দিলেন মালদা উত্তরের সাংসদও। কয়েক বছর আগে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম মুখ ছিলেন তিনি। আম আদমিকে সিপাহীর কর্মসূচি থেকে রাহুলের নিজস্ব কোর গ্রুপ দেখা যেত মৌসম বেনজির নূরকে। তখনও কংগ্রেস সভাপতি হননি রাহুল। মৌসম তখনও কংগ্রেসের সাংসদ। জার্সি বদলে এখন তৃণমূলে গিয়েছেন মৌসম। আর তারপরেই চাঁচলে জনসভা থেকে নাম করে মৌসমকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। গনি খান চৌধুরীর গড়ে দাঁড়িয়েই তারই পরিবারের এক সদস্যকে আক্রমণের ঝুঁকি নিতেই হলো রাহুলকে। রাজনৈতিক মহল বলছে, মৌসম দল বদলানোয় জেতা আসন হারাতে পারে কংগ্রেস। সেটা বুঝে কি কংগ্রেস সভাপতিকে পাল্টা জবাব মৌসমের? মালদার মানুষ এটার জবাব, সঠিক জবাব দেবে যে আমি বেইমানি করেছি না, তাদের বিপদে আপদে তাদের পাশে আছি, তাদের সঙ্গে আছি। হয়তো আমি দল পরিবর্তন করেছি কারণ কি আমি দেখেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। উনি শুধু ইলেকশনের সময় আসেন না। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অন্যদিকে দলীয় প্রার্থীকে। রাহুলের অভিযোগ নিয়ে কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের। মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেই যদি সংবাদ মাধ্যমে শিরোনাম হওয়া যায়, সেই চেষ্টাই করেছেন। নাহলে উনি বলেন কি করে যে বাংলায় উন্নয়ন হয়নি? ঘোলা জলে মাঠ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবিরও। বুদ্ধির পরিণতি আসেনি রাহুল গান্ধী। সে যেসব কথাবার্তা বলেন লোকের কাছে কমেডি মনে হয়। ওটা সেঞ্চুরি সিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এখন মানুষকে এরকম বলে ভোটটা পার হওয়ার চেষ্টা করছে। উত্তর মালদায় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর কাজটা কি আরো কঠিন হয়ে গেল? রাহুলের মন্তব্যের পর জয়ের জন্য আরো সক্রিয়ভাবে ঝাঁপাতে হবে কংগ্রেস প্রার্থীকে। নিউজ 18 বাংলা।
আমেঠির পাশাপাশি কি দ্বিতীয় কোনো কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী? নয়া এই জল্পনায় হঠাৎই উত্তাল জাতীয় রাজনীতি। কেরল থেকে কংগ্রেস সভাপতি প্রার্থী হচ্ছেন বলেও গুজব ছড়িয়ে পড়ে। সেই সম্ভাবনা ওড়ালেও কংগ্রেসের দাবি, প্রস্তাব নিশ্চয়ই বিবেচনা করবেন কংগ্রেস সভাপতি। যবে থেকে রাজনীতিতে তবে থেকেই আমেথিতে রাহুল গান্ধীর সঙ্গে আমেথির সম্পর্কটা এরকমই। 2004, 2009 ও 2014 পরপর 3 বার গান্ধী পরিবারের গড় থেকেই জিতে সংসদে যাচ্ছেন রাহুল। এবারও তিনি আমেথি থেকে কংগ্রেস প্রার্থী। একই সঙ্গে কি দক্ষিণের কোনো কেন্দ্র থেকেও জড়াতে চলেছেন কংগ্রেসের সভাপতি? দক্ষিণের কোনো রাজ্য থেকে রাহুলের প্রার্থী হওয়ার সম্ভাবনা। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব। কেরল থেকে কংগ্রেস সভাপতির প্রার্থী হওয়ার সম্ভাবনা উস্কে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও। জটিলতা বাড়ে কেরলে কংগ্রেসের এক ইউনিট প্রধান পুণ্যস্বামীর মন্তব্যে। কংগ্রেস সভাপতি কেরলের একটি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করে পুণ্যস্বামী। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, রাহুল গান্ধী মানুষের ভালোবাসায় আপ্লুত, তবে দক্ষিণের রাজ্য থেকে প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। অবশ্যই তিনি প্রস্তাব বিবেচনা করবেন। ঘটনায় কংগ্রেস সভাপতিও আমেথিতে নিজের প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করে টুইট করেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। স্মৃতির কটাক্ষ, আমেথি থেকে পালাচ্ছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ডাক পাওয়ার ভান করছেন। জনতা রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করেছে। বিরোধীদের অভিযোগের মুখে কংগ্রেসের বক্তব্য, 2014 সালে নরেন্দ্র মোদীও 2টি কেন্দ্র থেকে লড়েন, রাহুলও তা করলে অসুবিধা কোথায়? নিউজ 18 বাংলা। কংগ্রেসকে জোড়া আক্রমণ নরেন্দ্র মোদী অমিত শাহ জোটের। নিজস্ব ব্লগে বিরোধীদের মহাজোটকে মহা ভেজাল বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর। তারপরেই কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার মন্তব্যকে হাতিয়ার করে তোপ বিজেপি সভাপতির। এক ঢিলে জোড়া নিশানা। কংগ্রেস ও বিরোধী জোটকে ফের ভেজাল জোট বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর। এ যেন ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলা। রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকীকে কাজে লাগিয়েই ময়দানে মোদী। এদিন তার ব্লগে লেখেন, ডক্টর লোহিয়া জানতেন কংগ্রেস কতটা ধ্বংসাত্মক ছিল। কংগ্রেস আমলে কৃষি শিল্পে কোনো অগ্রগতি হয়নি, সেনাবাহিনীরও কোনো উপকার হয়নি। যেসব দল রাম মনোহর লোহিয়ার নীতিকে সম্মান করে বলে দাবি করে, তারা কংগ্রেসের সঙ্গে মিশে একটা সুবিধাবাদী ভেজাল জোট তৈরি করতে নেমেছে। এটা লজ্জাজনক। ডক্টর লোহিয়া বিশ্বাস করতেন পরিবারতন্ত্র দেশের ক্ষতি করবে। ওনার তথাকথিত অনুগামীরা দেশের থেকে পরিবারকে গুরুত্ব বেশি দেয়, সেটা জানলে উনি দুঃখ পেতেন। কংগ্রেসকে কোণঠাসা করতে মোদীর পরে আসরে নামেন অমিত শাহ। পুলওয়ামা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। এই মন্তব্যই এখন ভোটের মুখে বিজেপির নয়া অস্ত্র। वोट बैंक की राजनीति क्या देश हित से ऊपर हो सकती है? वोट बैंक की राजनीति शहीदों के खून के ऊपर हो सकती है? वोट बैंक की राजनीति क्या शहीद परिवारों के दुख के ऊपर हो सकती है? इसका भी जवाब कांग्रेस पार्टी के अध्यक्ष ने देना चाहिए। এয়ার স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছেন স্যাম পিত্রোদা। পিত্রোদার মন্তব্য, জঙ্গিদের মনোবল বাড়িয়েছে, ফের দেশদ্রোহিত বিজেপির। श्री श्याम पित्रोड़ा के बयान के बारे में देश की जनता से माफी मांगे, शहीदों के परिवार से माफी मांगे और सेना के जवानों से माफी मांगे। মোদীর সঙ্গে নওয়াজের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানায় কংগ্রেসও। अमित शाह जी हमें राष्ट्रभक्ति सिखाते हैं, पर अमित शाह जी ये तो बता दीजिए, जब कर्नल महादिक का संस्कार भी नहीं हुआ था तो उस समय बगैर बुलाए मेहमान के तौर पर पाकिस्तान के प्रधानमंत्री नवाज शरीफ से पप्पी झप्पी के लिए और बर्थडे सेलिब्रेशन के लिए मोदी जी पाकिस्तान क्यों गए थे? পুলওয়ামা হামলার পর থেকে জাতীয়তাবাদের জিগির তুলে ভোট ব্যাংক টানতে আসরে গেরুয়া শিবির। এ কদিনে জাতীয়তাবাদের হাওয়া কিছুটা থিতিয়ে গেলেও কংগ্রেস নেতার বেফাঁস মন্তব্য ফের একবার বিজেপিকে সেই সুযোগ করে দিল। নিউজ 18 বাংলা। টার্গেট বাংলায় মেরুকরণ ছাড়া কি সত্যি গতি নেই বিজেপির? নরেন্দ্র মোদী, অমিত শাহ ও যোগী আদিত্যনাথ 3 হেভিওয়েট নেতার কাঁধে ভর করেই এরাজ্যে ভোট যুদ্ধে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। আরএসএস ঘনিষ্ঠদের প্রার্থী করার পাশাপাশি বাংলার জন্য আলাদা পরিকল্পনাও তৈরি। টার্গেট বাংলা টার্গেট দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। লক্ষ্য পূরণে আশাবাদী রাজ্য নেতৃত্ব। 23 মে ফল ঘোষণা হলে ঝুলিতে 23 আসন, দাবি বিজেপির রাজ্য নেতাদের।
23 মে 23টা সিট আমি নরেন্দ্র মোদী হাতে তুলে দেবো। 23 আসন হোক বা তার চেয়ে কম বেশি, ভোটের লড়াইয়ে দিলীপ ঘোষদের ভরসা সেই নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মুখ, তিনি সব জায়গায় মুখ। পশ্চিমবাংলায় প্রচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 7টি সভা করবেন। শিলিগুড়িতে প্রথম প্রধানমন্ত্রী সভা হবে, তারপরে বাকি ধীরে ধীরে হবে। তবে নরেন্দ্র মোদীর আরো 2 হেভি ওয়েটের ওপর ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রচারে নামানো হচ্ছে হিন্দুত্বের 2 ফায়ার ব্যান্ড নেতাকে। রাজনৈতিক মহল বলছে অঙ্কটা স্পষ্ট, যোগী প্লাস অমিত শাহ মেরুকরণ। যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে নামিয়ে মেরুকরণের ধুয়ো তোলার চেষ্টা। বিজেপির প্রাথমিক পরিকল্পনা, ভোট প্রচারে বাংলায় অন্তত 7টি করে সভা করবেন এই 3 নেতা। 3রা এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা করতে চায় বিজেপির রাজ্য নেতৃত্ব, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। নাগরিকত্ব বিল, এনআরসি, বিশেষত শরণার্থী নিয়ে দলের অবস্থান নিয়ে প্রচার চলবে। নেতাদের পাশাপাশি প্রার্থীরাও একই প্রচার কৌশল নিয়ে এগোবেন। আরএসএসকে সরাসরি মাঠে নামানো হচ্ছে। প্রার্থী তালিকায় বেশ কয়েকজন আরএসএস নেতা থাকবেন। সংখ্যাগরিষ্ঠ কয়েকজনকেও প্রার্থী করা হয়েছে। 3রা এপ্রিল ব্রিগেডে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। জয়ের সম্ভাবনা রয়েছে এমন কেন্দ্রগুলিতেই এই সভা আয়োজনের পরিকল্পনা বিজেপি নেতৃত্বদের। এই 3 জনের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠেছে। তারপরও এ রাজ্যে এই 3 জনই গেরুয়া শিবিরের তুরুপের তাস। আর এই সূত্রেই রাজ্য নিয়ে বিজেপির কৌশলও স্পষ্ট। রাজ্যে আসন্ন লোকসভা ভোটে এই রাজ্যের প্রার্থী তালিকা দেখলে বা ভোটের প্রচার লক্ষ্য করলে একথা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে যে এই রাজ্যে বিজেপির মেরুকরণই অন্যতম রাজনৈতিক হাতিয়ার। ক্যামেরায় হিমাদ্রি শঙ্করের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। রাহুল গান্ধী বলছেন চৌকিদার, বাকিটার জনতা বলছে। সভা থেকে আওয়াজ উঠছে চোর হ্যাঁ। রাহুলের অভিযোগ, কংগ্রেসের আক্রমণ ঠেকাতে এখন সবাইকে চৌকিদার বানাতে মরিয়া নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলছেন, জানাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, তারা প্রত্যেকেই চৌকিদার। মোদীর ডাকে সাড়া দিয়ে কে নিজেদের চৌকিদার মনে করছে দেশের ছাত্র সমাজ? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। ভোট যত এগিয়ে আসছে, দারোয়ান বা চৌকিদারদের কদর যেন ততই বাড়ছে। ভোটের বাজারে এরাই তো এখন স্পটলাইটে। তবে এই চৌকিদার শীত, গ্রীষ্ম, বর্ষা, বাড়ি বা অফিসের বাইরে দাঁড়িয়ে পাহারা দেওয়া চৌকিদার নন, এটা রাজনীতির চৌকিদার। ऐ देश मेरे, तेरी मैं भी चौकीदार। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুলের চৌকিদার আক্রমণের পাল্টা হিসেবেই বিজেপি স্লোগান मैं भी চৌকিদার। প্রধানমন্ত্রী বলছেন, যারাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তারা প্রত্যেকেই চৌকিদার। মোদীর ডাকে সাড়া দিয়ে কি নিজেদের চৌকিদার মনে করছে দেশের ছাত্র সমাজ? সে সব জায়গা সজাগ থেকে সবাইকে প্রোটেকশন দেয়, তো সেক্ষেত্রে আপাতত সেই জায়গায় পৌঁছয়নি যেখানে মনে করতে পারি যে আমি সবাইকে প্রোটেকশন দিতে পারবো। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নিজেকে স্টুডেন্ট হিসেবেই ভাবি, চৌকিদারের প্রশ্ন আসে না আমার। মোদী কি সত্যিই দেশে চৌকিদারিতে সফল হলে চৌকিদারের নজর এড়িয়ে কিভাবে ঘটে গেল পুলওয়ামা কাণ্ড? কিভাবে পালাতে পারলেন নীরব, মালিয়া, মেহুলরা? রাজনীতির অনেক খেলা থাকে যে খেলাগুলো এই বয়সে এসে আমরা বুঝি না, সুতরাং সেখান থেকে সজাগ থাকা সত্ত্বেও কি করে এই ধরনের ঘটনা ঘটে আমি জানি না। আবার এটাও হতে পারে যে সব জায়গায় সজাগ থাকা সত্ত্বেও একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করা, মানে দায়িত্ব যেহেতু ঘাড়ের ওপর থাকে সেহেতু কোথাও ভুলচুক অনেক সময় হয়েই থাকে। সবাই সবার চেষ্টাটা করে সেটা আমরা দেখি জানি, কিন্তু সেইটার জাজমেন্ট দেওয়াটা ভীষণ ডিফিকাল্ট। নীরব মোদী নীরবে পালিয়ে গেছে, বিজয় মাল্য মাল নিয়ে পালিয়ে গেছে, সেখানে চৌকিদারের কথার কোনো গুরুত্ব হয় না। আর চৌকিদার তাকেই বলা হয় যিনি পাহারা দেন। উনি কি আদৌ পাহারা দেন? এরকম তো কখনো হয় না যে একজন যিনি দোষ করে পালিয়ে গেলেন কোনো কিছু পলিটিক্যাল হেল্প ছাড়া, তো অবশ্যই সামওয়ান ইজ টু বি ব্লেমড। চৌকিদার বিতর্ক স্রেফ রাজনৈতিক চমক, ভোট মিটলেই হারিয়ে যাবে। তখন আবার রুজি রুটির লড়াই। সত্যিটা কি বুঝে গিয়েছেন পড়ুয়ারা? রাজনীতির এই চৌকিদার চোর নাকি দেশের প্রকৃত রক্ষাকর্তা? সেটাও এখন লাখ টাকার প্রশ্ন। নিউজ 18 বাংলা। নতুন ইনিংস, নতুন পেজ, খেলতে নামে সাবলীল নুসরাত জাহান। রিলের মতো রিয়েলের সমান স্বচ্ছন্দ বসিরহাটের তারকা প্রার্থী। কালীবাড়িতে পুজো দিয়ে মাজারে প্রার্থনা করে শনিবার থেকে বসিরহাটে প্রচার শুরু করলেন নুসরাত। নাম ঘোষণা পর থেকেই চলছিল মানসিক প্রস্তুতি। রাজনীতির ময়দান তার কাছে নতুন,
নয়া ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে চেষ্টার ত্রুটি নেই। ইতিমধ্যে মধ্যম গ্রামের দলীয় কার্যালয় নির্বাচনী কৌশল নিয়ে এক প্রস্ত আলোচনা সেরে ফেলেছেন। শনিবার শুরু করলেন প্রচার নিজের কেন্দ্র বসিরহাটে। কলকাতার বাড়ি থেকে বেরিয়ে লেক কালীবাড়িতে পুজো দিয়ে খিদিরপুর মাজারে চাদর চড়িয়ে সোজা বসিরহাট। রাজনীতির ভাষায় কতটা সাবলীল সেটা সময়ই বলবে। তবে বিরোধীদের নিয়ে প্রথম দিনই ছক্কা হাঁকাতে ছাড়লেন না তারকা প্রার্থী। অনেক কিছু মাথার মধ্যে নিয়ে আমি চলছি এবং সে সবকটা আমাকে কভার করতে হবে এবং সবার সঙ্গে গিয়ে আলাপ করতে হবে, মানুষজনকে আরো কাছ থেকে চিনে নিতে হবে। আমার তো এই 5 কিলো বেড়ে গেল। আমি হেভি ওয়েট বলতে এই শরীরের ওয়েট বোঝায়, আপাতত আমি এইটুকুই বুঝি। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী সরবেরিয়া স্কুল মাঠে নুসরাতকে দেখতে উপচে পড়ে ভিড়। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রার্থীকে স্বাগত জানান তারা। প্রথম দিনের প্রচারে নবাগতা নুসরাতের সঙ্গে ভোর খাওয়া দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও সুজিত বসু। সাদামাটা ভাষণে সন্দেশখালীর মন জয় করে নিলেন নুসরাত। আপনাদের মনে হয়তো নানান ধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাই নুসরাত জাহান তো নায়িকা, সে তো কলকাতায় থাকে, সে বসিরহাটে রোজগার দিনে আসবে, আমাদের জন্য কাজ করবে। আমার ফোন নাম্বার পার্টির খাতায় রেজিস্টার্ড আছে। উপস্থিত মঞ্চে যারা যারা রয়েছেন সবার কাছে আমার ফোন নাম্বার রয়েছে। একটা ফোন কলে আপনাদের অসুবিধা, আপনাদের যখনই প্রয়োজন হবে আমি আসবো, এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি। সন্দেশখালী থেকে মিনাখার বামুনপুকুর স্কুলের মাঠ, সেখান থেকে হারোয়া, শেষে বারাসত 2 নম্বর ব্লকের শাসন। যেখানেই গেলেন নুসরাত উপচে পড়ল ভিড়। প্রচারে প্রথম দিনই সুপারহিট তারকা প্রার্থী। ক্যামেরায় অভিজিৎ দাস ও দীপক উপাধ্যায়ের সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার ও অনুপম সাহা, নিউজ 18 বাংলা। যে রাধে সে চুলও বাঁধে, যিনি নায়িকা হয়ে দর্শকের মন জয় করতে পারেন, তিনি নেত্রী হয়ে জনসেবাও করতে পারেন। আমরা বলছি না, বলছেন মিমি চক্রবর্তী। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী মিমি। তাঁর সম্পর্কে একটু বিস্তারে জানা যাক। গানের উপরে প্রলয় তুলে যোদ্ধা হলেন। গল্প না, গল্প হলেও সত্যি। মিমি চক্রবর্তী, অভিনেত্রী মিমি, নেত্রী মিমিও বলা চলে। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী এই নায়িকা। জেনে নেওয়া যাক মিমির সম্পর্কে কিছু খুঁটিনাটি। নাম মিমি চক্রবর্তী, বাবার নাম অরুণ চক্রবর্তী, মায়ের নাম তাপসী চক্রবর্তী, বয়স 30, বাড়ি জলপাইগুড়ি, কলেজ কলকাতার আশুতোষ। জলপাইগুড়ির মেয়ে মিমি, মামারা রাজনীতির সঙ্গে যুক্ত, হয়তো সেখান থেকেই রাজনীতির প্রতি আগ্রহ জন্মায় মিমির। কলকাতার আশুতোষ কলেজে পড়তেন মিমি, তবে চোখে ছিল রূপলী স্বপ্ন। ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশগ্রহণ করেন মিমি। ছোট পর্দায় প্রথম কাজ সুপারস্টার, তবে জনপ্রিয়তা মেলে গানের ওপারে পুপে হয়ে। প্রথম ছবি বাপি বাড়িজা। সিনেমার পাশাপাশি তৃণমূলে বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত মিমির। দিদির সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল তার, তাই হয়তো যাদবপুরের মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মুখ হলেন নায়িকা। তবে লড়াই খুব সোজা এমনটা নয়। মিমির বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিজেপির প্রার্থী অনুপম হাজরা। টোটাল দাদাগিরি নাকি ক্রিস ক্রস খেলা, মিমির স্ট্র্যাটেজি কোনটা সেটা এখনই বলা মুশকিল। নিউজ 18 বাংলা। রাস্তা নেই তাই বসে না বাজার। উদ্বোধনের পর কেটে গিয়েছে 5 বছর, কিন্তু আজও চালু করা গেল না বাগনানের ফুল বাজার। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি বাজার, সেই বাজার জুড়ে শুধু হতাশার ছবি। যেখানে রঙের মেলা বসার কথা ছিল সেখানে এখন আগাছার বাস। যে কোল্ড স্টোরেজ সুগন্ধে ভরে থাকার কথা ছিল তা খারাপ হতে বসেছে। ফুল চাষিদের জন্য বাগনানের খালোড়ে তৈরি ফুল বাজার এখন শুধুই ধূসর ক্যানভাস, অথচ এই ক্যানভাসই রঙিন হওয়ার কথা ছিল। বাগনানের দেউলটি, ঘোড়াঘাটা, মাকুদহ সহ বিস্তীর্ণ অঞ্চলে ফুল চাষ করা হয়। এলাকায় বাজার না থাকায় কেউ যান কোলাঘাটে, কাউকে হাওড়ার মল্লিক ঘাটে ফুল বিক্রি করতে যেতে হয়। এজন্যই 2011 সালে ফুল বাজার তৈরির পরিকল্পনা হয়। 3 বছরের মধ্যে 1,75 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় নতুন বাজার। ফুল মজুত করার জন্য আরো কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয় কোল্ড স্টোরেজও, কিন্তু তাতে সুরাহা কিছুই হয়নি। অতিরিক্ত যখন ফুল আমরা হয় তখন দাম পাই না। যখন প্রচন্ড আমাদের ফুল বেড়ে যায় তখন আমরা এটা সুবিধা করতে পারি কি বাজারটা পাইনি। স্টোরে থাকলে সেই মালটা কিছুদিন 2 দিন বাদে আমরা হয়তো লগনের সময় সেই মালটা বের করতে পারবো। হিমঘরটা তো বন্ধই হয়েছে, চালু হবে করছে, কিন্তু প্রশাসন উদ্যোগ নিচ্ছে হবে, কিন্তু ঠিক
পরিকাঠামোভাবে করতে পারছে না, যার জন্য এই স্টোরটাও বন্ধ হয়ে আছে। বাজারে না বসার প্রধান কারণ রাস্তা। বাগনান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের কাছেই তৈরি হয়েছে এই বাজার, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা নেই। মূল রাস্তা ধরে বাজারে যেতে গেলে ঘুরতে হয় কয়েক কিলোমিটার। মাথায় ফুলের ঝাঁকা নিয়ে তাই বাজারমুখী হন না চাষিরা। প্রশাসনের দাবি, রাস্তা তৈরির জন্য বারবার রেলকে চিঠি পাঠিয়েও লাভ হয়নি। আমরা চাষিদের সাথে কথা বলেছি এবং এমএলএ সাহেবের সঙ্গে কথা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের যাতায়াতের ব্যবস্থা এবং যাতে মার্কেটে সবাই আসতে পারে। বাজার চালু হলে বাড়বে আয়, আশা নিয়ে অপেক্ষায় বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।